নতুন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। বিগত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম পরিবার কি, পরিবারের বৈশিষ্ট্য এবং পরিবারের প্রকারভেদ সম্পর্কে। আজকে তোমাদের সাথে আলোচনা করব পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দেওয়া যাক মূল আলোচনায়। পরিবারের উৎপত্তি কিভাবে হলো এ সম্পর্কে কয়েকজন নৃবিজ্ঞানীর তথ্য আমি আলোচনা করব। 1861 সালে ব্যাকোফেন মাদার্স রাইটস নামক গ্রন্থে পরিবারের উৎপত্তি সম্পর্কিত তথ্য প্রদান করেন। তার তথ্যের নাম দেন অবাধ যৌনাচার। তার মতে আদিম সমাজে যৌন জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না কোনো বিবাহভিত্তিক পরিবার। এরূপ ব্যবস্থায় আদিম সমাজে যৌন জীবনের উপর নিয়ন্ত্রণ না থাকায় অবাধ যৌনাচারের ফলে যে সকল সন্তান জন্মগ্রহণ করত, সে সকল সন্তানের জন্মদাত্রী মাতাকে চিহ্নিত করা গেলেও জন্মদাতা পিতাকে চিহ্নিত করা যেত না। ফলে যে সকল সন্তান জন্মগ্রহণ করত, সেই সকল সন্তানদেরকে নিয়ে মাতারাই প্রথম মাতৃপ্রধান পরিবারের সূত্রপাত ঘটান এবং পরে তা ধীরে ধীরে পিতৃপ্রধান পরিবারের রূপ নেয়। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকোফেন তার গ্রন্থে পরিবারের উৎপত্তি কিভাবে হয়েছে, কোন পর্যায়ে অতিক্রম করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছেন। আমি আবারও বলছি, 1861 সালে ব্যাকোফেন তার মাদার রাইটস নামক গ্রন্থে পরিবারের উৎপত্তি সম্পর্কিত তথ্য প্রদান করেন। তার এই তথ্যের নাম দেন অবাধ যৌনাচার। মর্গানের মতে আদিম সমাজে যৌন জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না কোনো বিবাহভিত্তিক পরিবার। এরূপ ব্যবস্থায় অবাধ যৌনাচারের ফলে যে সকল সন্তান জন্মগ্রহণ করত, তাদের জন্মদাত্রী মাতাকে চিহ্নিত করা গেলেও জন্মদাতা পিতাকে চিহ্নিত করা যেত না। ফলে অবাধ যৌনাচারের ফলে যে সকল সন্তান জন্মগ্রহণ করত, সেই সকল সন্তানদেরকে নিয়ে মাতারাই প্রথম মাতৃপ্রধান পরিবারের সূত্রপাত ঘটান এবং পরে তা ধীরে ধীরে পিতৃপ্রধান পরিবারে এর রূপান্তর ঘটে। এরপর আছে রবার্ট ব্রিফল্ট তার দি মাদার্স নামক গ্রন্থে একক বিবাহভিত্তিক পরিবারের নানা বর্ণনা দিতে গিয়ে সরলাল পলিজিনি তথা স্ত্রীর একাধিক বোনকে বিবাহ রীতির উদাহরণ দিয়েছেন, যা আজকের সমাজে শালিকা বিবাহ নামে পরিচিত। এরূপ ব্যবস্থায় একজন পুরুষ একটি পরিবারের বড় বোনকে বিবাহ করলে তার অপর বোনও তার স্ত্রী হিসাবে গণ্য হতো। অর্থাৎ একজন পুরুষ কোনো একটি পরিবারের বড় বোনকে বিবাহ করলে তার অপর বোনদেরকেও তার বোনদের স্বামী হিসাবে গণ্য হতো। এই ধরনের বিবাহ রীতির প্রচলন দেখা গিয়েছে বিভিন্ন আদিবাসীদের মধ্যে। তার ভিতরে আছে পশ্চিম অস্ট্রেলীয় আদিবাসী, মেলানেশীয় আদিবাসী, উত্তর আমেরিকার আদিবাসীদের মধ্যে, ক্যালিফোর্নিয়ার আদিবাসীদের মধ্যে, মধ্য ও দক্ষিণ আমেরিকার আদিবাসীদের মধ্যে, কালাহারির বুশম্যান, দক্ষিণ আফ্রিকার কাফির, মোজাম্বিকের দক্ষিণ পূর্ব আফ্রিকার আদিবাসীদের মধ্যে এবং প্রাচীন ইন্দো আর্য ও পাঞ্জাবদের ভিতরে এ ধরনের বিবাহ রীতি চালু ছিল বলে ব্রিফল্ট বর্ণনা দিয়েছেন। ব্রিফল্টের মতে আদিম সমাজে অবাধ যৌনাচার এর প্রচলন ছিল, আর অবাধ যৌনাচারের ফলে যে সন্তান জন্ম দিত সেই সন্তানের মাতাকে কিন্তু চেনা যেত, কিন্তু পিতাকে চেনা যেত না। ফলে ওই সময় কি করেছে, মাতারা তাদের সন্তানদেরকে নিয়ে মাতারাই প্রথম পরিবারের সূত্রপাত ঘটান। পরে তা ধীরে ধীরে তোমার পিতৃপ্রধান পরিবারের রূপ নেয়। এরপর আছে আমেরিকান নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান। 1877 সালে তার অ্যানসেন্ট সোসাইটি নামক গ্রন্থে পরিবারের উৎপত্তি সম্পর্কিত তথ্য প্রদান করেন। মর্গানের মতে আদিম সমাজে একক বিবাহ ভিত্তিক পরিবার
ছিল না। একক বিবাহ ভিত্তিক পরিবার দীর্ঘ ক্রমবিকাশের ফল। তার মতে অবাধ যৌনাচারের পর্যায় থেকে ধীরে ধীরে বিবাহ থেকে পরিবারের উৎপত্তি ঘটেছে বলে তিনি বর্ণনা করেন। অর্থাৎ মানব সমাজ অবাধ যৌনাচারের পর্যায় থেকে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন স্তর অতিক্রম করে আজকের একক পরিবারে উন্নীত হয়েছে বলে তিনি বর্ণনা করেছেন। মর্গানের মতে যে বিভিন্ন স্তরগুলো পার করে আজকের এই একক পরিবারে রূপ লাভ করেছে, সেই ধাপগুলো সম্পর্কে আমরা জেনে নেব। মর্গান বলেছেন যে আদিম সমাজে তোমার কোনো বিবাহ ছিল না, আর বিবাহ ছিল না বিধায় হচ্ছে পরিবারও ছিল না। এইগুলো বিভিন্ন ধাপ অতিক্রম করে তোমার আজকের একক পরিবারের সৃষ্টি হয়েছে। সেই বিভিন্ন ধাপগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এই ধাপগুলোর ভিতরে প্রথমে আছে রক্ত সম্পর্কযুক্ত পরিবার। রক্ত সম্পর্কযুক্ত পরিবার মর্গানের মতে এটি প্রথম সংগঠিত পরিবার। এই ধরনের পরিবার আপন ভাই বোন এবং জ্ঞাতি ভাই বোনের মধ্যে বিবাহের ভিত্তিতে এ ধরনের পরিবার গঠিত হয়। এরপর আছে দলগত বিবাহ ভিত্তিক পরিবার। এক্ষেত্রে এই ধরনের পরিবারে একদল আপন ভাই একদল মেয়েকে বিবাহ করে এ ধরনের পরিবার গঠন করে থাকে। অন্যদিকে একদল আপন বোন একদল পুরুষকে বিবাহ করে এ ধরনের পরিবার গঠন করে থাকে। উল্লেখ্য যে স্বামীরা পরস্পর ভাই হলেও স্ত্রীরা পরস্পর বোন নয়, আবার স্ত্রীরা পরস্পর বোন হলে স্বামীরা পরস্পর ভাই নয়। অর্থাৎ স্বামীরা যদি আপন ভাই হয় তাহলে স্ত্রীরা আপন ভাই নয়, আবার স্ত্রীরা আপন বোন হলে স্বামীরা আপন ভাই নয়। এরপরে আছে অস্থায়ী যুগল পরিবার। অস্থায়ী যুগল পরিবার এই পরিবারে একজন পুরুষ ও একজন স্ত্রীর অস্থায়ী যৌন মিলনের মাধ্যমে এ ধরনের পরিবার গঠিত হয়। এ ধরনের পরিবারের স্থায়িত্ব নির্ভর করে স্বামী স্ত্রীর খেয়াল খুশির উপর। তারা যদি মনে করতো যে এই বিবাহ বন্ধনটা আরও দীর্ঘ করব তাহলে দীর্ঘ করত, আর যদি মনে করতো না এই পর্যন্তই তাহলে সেখানেই ওই পরিবারটাই শেষ হয়ে যেত। এই জন্য এই পরিবারটির নাম হয়েছে অস্থায়ী যুগল পরিবার। এরপরে আছে পিতৃপ্রধান পরিবার। এই ধরনের পরিবারে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতো। একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতো। এই ধরনের পরিবারে পুরুষদের আধিপত্যই সবচাইতে বেশি ছিল, নারীদের কোনো কর্তৃত্ব বা ক্ষমতা ছিল না। সর্বশেষ যে পরিবারটি আছে সেটা হচ্ছে একক বিবাহ ভিত্তিক পরিবার। একক বিবাহ ভিত্তিক পরিবারটা গঠিত হয় একজন পুরুষের সাথে একজন স্ত্রীর বিবাহের মাধ্যমে। আর এই পরিবারটি হচ্ছে সর্বজন স্বীকৃত এবং সবার কাছে এই পরিবারটি গ্রহণযোগ্য। এবং আমাদের আজকের বর্তমান আধুনিক সমাজেও এই একক বিবাহ ভিত্তিক পরিবারের প্রচলন সর্বাধিক। এটাই হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মর্গানের মতে তিনি যে মতটা প্রকাশ করেছেন তার মতের সপক্ষে কিন্তু তিনি তার যুক্তি দেখিয়েছেন। অর্থাৎ পরিবারের উৎপত্তিটা হঠাৎ করে হয়নি, এটি হচ্ছে দীর্ঘ ক্রমবিকাশের ফল। অর্থাৎ ধাপে ধাপে বিভিন্ন স্তর অতিক্রম করে পরিবার নামক সংগঠনটির উৎপত্তি ঘটেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব পরিবারের কার্যাবলী সম্পর্কে। পরিবার শুধু গঠন করলে হয় না, পরিবারের কিছু কাজও আছে। সেই কাজ সম্পর্কে আমরা এখন আলোচনা করব এবং তোমরা এই আলোচনা থেকে ধারণা লাভ করবে। পরিবারের কার্যাবলীর ভিতরে প্রথমে আছে যৌবিক কাজ। স্বামী স্ত্রীর যৌবিক সম্পর্ক বজায় রাখা এবং সন্তান জন্মদান, এ দুটি কাজ পরিবারের কাজ। এ দুটি কাজের ভিতরে দ্বিতীয়টির পরিবর্তন ঘটলেও প্রথমটির কোনো পরিবর্তন ঘটেনি আজ অবধি এবং ভবিষ্যতেও পরিবর্তন ঘটবে না বলে ধারণা করা হচ্ছে।
এরপর আছে মনস্তাত্ত্বিক কাজ। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে অসহায় থাকে, অর্থাৎ সে নিজে কিছু করার তার ক্ষমতা থাকে না। এই জন্য পরিবারের কাজ হচ্ছে শিশুটিকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে তাকে বড় করে তোলা পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপর আছে রক্ষণাবেক্ষণমূলক কাজ। শিশুর রক্ষণাবেক্ষণমূলক কাজ পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। একটি শিশু জন্মগ্রহণ করে এবং জন্মের পরই তার কিন্তু কোনো কিছু সম্পর্কে ধারণা থাকে না। ওই শিশুকে পরিবারকেই রক্ষণাবেক্ষণ করতে হয়, পরিবারকে খেয়াল রাখতে হয় ওই শিশুটি যাতে অন্ধকার দেখে ভয় না পায়, বিকট শব্দ থেকে যেন ভয় না পায়, উঁচু স্থান থেকে যেন পড়ে না যায়, এই সব দিকে খেয়াল রাখা পরিবারের একটি কাজ। এরপরে আছে অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজ পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য আয় ও উৎপাদন করতে হয়। তা পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য আয় এবং উৎপাদন যেহেতু করতে হয়, সেহেতু এই উৎপাদন এবং আয় কিভাবে করতে হয় সেটি পরিবার তার সদস্যদের শিক্ষা দিয়ে থাকে। এরপর আছে শিক্ষামূলক কাজ। বলা হচ্ছে পরিবারই শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র। কেননা পরিবারে একটা শিশু জন্মগ্রহণ করেন, পরিবারের ভিতরে লালিত পালিত হয় এবং পরিবারের ভিতরে তার মৃত্যু অবধি পর্যন্ত সে পরিবারে বসবাস করে থাকে। তাহলে এই শিশুর বিভিন্ন ধরনের শিক্ষা কিন্তু পরিবার দিয়ে থাকে। যেমন শিশুর কথা বলা, তার পোশাক আশাক, কিভাবে খাবে, কিভাবে আত্মীয় স্বজনদের সাথে কথা বলবে, এই ধরনের শিক্ষা কিন্তু পরিবার দিয়ে থাকে। এরপর আছে ধর্মীয় কাজ। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধর্মীয় কাজ। পরিবারের হচ্ছে সদস্যদেরকে পরিবার হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকে। আমরা আমাদের পরিবারের সদস্যরা বা পরিবারগুলো যে ধর্ম অবলম্বী হোক না কেন, তারা সেই ধর্মের আদর্শ, মূল্যবোধ, ধ্যান ধারণা, আচরণ ইত্যাদি সম্পর্কে তাদের শিক্ষা দিয়ে থাকে, যাতে করে ভবিষ্যতে তারা একজন সৎ সুন্দর মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। এরপর আছে রাজনৈতিক কাজ। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের সন্তানদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা। আর এই সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য পরিবারই হচ্ছে সহায়তা প্রদান করে থাকে। যেমন পরিবারের ভিতর থেকে একজন শিশু নেতৃত্ব, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে কিন্তু সে অবগত হয়। আর এই দায়িত্ব, কর্তব্য থেকেই কিন্তু আইনের প্রতি তার ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়। আর এই ভক্তি শ্রদ্ধা যখন সৃষ্টি হয় তখন সে কিন্তু একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সক্ষম হয়। তাই এই কাজটা একজন শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পরিবারই হচ্ছে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপর আছে চিত্ত বিনোদনমূলক কাজ। পরিবার এর কাজ হচ্ছে তাদের সদস্যদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। এইখানে পরিবার কি করে, পরিবারের সব সদস্যরা কিন্তু একই বয়সের না, পরিবারের সদস্যরা কিন্তু বিভিন্ন বয়সে হয়ে থাকে। তা বয়স অনুযায়ী তাদেরকে সেই ধরনের বিনোদনের ব্যবস্থা পরিবারই করে থাকে। পরিবার আর বিনোদনের ব্যবস্থা এই জন্য করে থাকে যাতে করে কাজের একঘেয়েমিতা দূর হয়ে যায়। আর একঘেয়েমিতা দূর হলে পরে কাজের গতিশীলতা ফিরে পাওয়া যায়। আর পরিবার কি করে, বয়স অনুযায়ী পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করে থাকে। যেমন খেলাধুলা, গল্প গুজব, নাচ গান, টিভি দেখা, গানের প্রতিযোগিতা ইত্যাদি ধরনের হচ্ছে বিনোদনের ব্যবস্থা করে থাকে পরিবারের সদস্যদের জন্য। এরপর আছে শিক্ষার্থী বন্ধুরা সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণ।
পরিবার তার সদস্যদের সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ একটা শিশু পরিবারে জন্মগ্রহণ করে, ধীরে ধীরে সে যখন বড় হয় তাকে বাইরে যেতে হয়, বাইরের পরিবেশের সাথে মিশতে হয়। তাই বাইরের পরিবেশের সাথে কিভাবে মিশতে হবে, এই কিভাবে মিশতে হবে, এই শিক্ষাটা পরিবারই কিন্তু দিয়ে থাকে। পরিবার এই শিক্ষাটা দেওয়ার ফলে কি হচ্ছে, সে বাইরের পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নিয়ে চলাফেরা করতে সক্ষম হয়। এর ফলে আবার কি হচ্ছে, যেহেতু সে বাইরের পরিবেশের সাথে কিভাবে খাপ খেয়ে চলতে হয় সেই শিক্ষাটা যখন পায়, তখন হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণটাও কিন্তু বজায় থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পরিবারের কার্যাবলী। পরিবার তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এর ভিতরে ছিল প্রথমে জৈবিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, রক্ষণাবেক্ষণমূলক কাজ, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, শিক্ষামূলক কাজ, ধর্মীয় কাজ, চিত্ত বিনোদনমূলক কাজ, সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই কিছুটা ধারণা লাভ করেছো। আজকে এই পর্যন্ত। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।